আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওকে। সো মোটামুটি জয়েন করেছে এই কয়জন? সংখ্যা অনেকটাই কম। কম বললে ভুল হবে, মানে অনেকটাই কম। যাই হোক, যে কয়জন জয়েন করেছে আমরা ওই কয়জন থেকে শুরু করবো ইনশাল্লাহ। সো আমাদের যে কটা ক্লাস গিয়েছে এই কটা ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? থাকলে আমরা হ্যান্ড রেজ করবো। যদি আমাদের কোনো প্রবলেম থাকে কোনো বিষয় নিয়ে, আমরা হ্যান্ড রেজ করবো। নাই। ওকে, আমাদের আজকে হচ্ছে ফেসবুকের তৃতীয় ক্লাস। আমরা ফেসবুকের তৃতীয় ক্লাসে দেখব ড্রপ শিপিং কি এবং ড্রপ শিপিং এর মার্কেটিং কিভাবে করতে হয়। অর্থাৎ আমরা আজকে সেলস ক্যাম্পিং দেখবো, যে একটা সেলস জেনারেট কিভাবে করতে হয়। ওকে। সো আসেন, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে। সো আসেন আমরা জানবো সেলস ক্যাম্পিং কিভাবে করতে হয়। তার আগে আমরা জানতে হবে ড্রপ শিপিংটা কি। ওকে, আমরা ড্রপ শিপিংটা কি সেটা আমরা আগে একটু জেনে নিই। ড্রপশিপিং এর মডেলের মাধ্যমে আমরা ড্রপশিপিং সম্পর্কে জানতে পারবো যে ড্রপশিপিং মডেলটা কি বা ড্রপশিপিংটা আসলে কিভাবে করে কাজ করে। আমরা ড্রপশিপিং মডেলের মাধ্যমেই ড্রপশিপিং সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আসেন ড্রপশিপিংটা কি, তার আগে জানবো রেগুলার সেলস প্রসেস কি। অর্থাৎ আমরা যদি ইন জেনারেল প্রসেসটাকে জানতে চাই তাহলে ইন জেনারেল প্রসেসটা কি সেটা আমরা জানবো। একজন ব্যবসায়ী, ধরেন আপনি একটা ব্যবসা করবেন, রাইট? আপনি একটা স্টোর নিলেন। কি করবেন? একটা ব্যবসা করবেন, আপনি একটা স্টোর নিয়েছেন। স্টোর নেওয়ার পর সেই স্টোরে আপনি প্রোডাক্ট উঠাবেন। তার মানে আপনাকে একটা দোকান ভাড়া নিতে হবে। কি করতে হবে? একটা দোকান আপনাকে ভাড়া নিতে হবে, রাইট? ফাইন। একটা দোকান ভাড়া নিলেন, ওই দোকানে প্রোডাক্ট উঠাইতে হবে এবার। তার মানে দোকান ভাড়া নিতে গিয়ে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। এবার যদি বলা হয় প্রোডাক্ট উঠাবেন, তাহলে প্রোডাক্টটা আপনাকে রিসোর্সিং করতে হচ্ছে। কোন জায়গা থেকে আপনি প্রোডাক্টটাকে পারচেস করবেন, রাইট? প্রথমত আপনি একটা স্টোর নিলেন ভাড়ায়, সেখানে ইনভেস্ট করতে হবে। দুই, আপনি যে সকল পণ্যগুলো বিক্রি করবেন সেই পণ্যগুলো সোর্সিং করতে হবে। সেই পণ্যগুলো সোর্সিং করার জন্য কি করবেন? আপনি পণ্যগুলোকে খুঁজলেন কোন জায়গা থেকে পণ্যগুলো পাওয়া যায়। তাহলে প্রোডাক্টের সোর্সিং করা হলো, রাইট? এরপরটা কি? প্রোডাক্ট সোর্সিং এর পর আমরা সেই প্রোডাক্টটা মার্কেটিং করি। তার মানে পণ্য উঠালেন বা পণ্য কিনে নিয়ে আসলেন, এবার পণ্য মার্কেটিং করলেন, এবার পণ্য বিক্রি করলেন। প্রসেস কিন্তু এরকমই হয়, রেগুলার বিজনেস মডেল যেটাকে বলা হয়। তাহলে ওই পণ্যগুলো যদি বিক্রি না হয়, আপনি বড়জোর যেখান থেকে নিয়ে আসছেন সেখানে গিয়ে পণ্যটাকে রিটার্ন করলেন, ওই পণ্যের পরিবর্তে অন্য পণ্য নিয়ে আসলেন। আবার প্রোডাক্ট যদি সেলস আমার হয়ে যায়, যেমন আমি প্রোডাক্টগুলো কি করেছি, আমার সেলস হয়নি, রয়ে গেছে, প্রোডাক্টটা ফেরতও নেয়নি, তখন আমরা কি করি? ওই প্রোডাক্টগুলো কম রেটে ছেড়ে দিই। তাহলে আমাদের প্রোডাক্টটা হয় আমরা সেল করতেছি, সেলস মানে আমাদের সেলস না হলে আমরা রিটার্ন করে দিচ্ছি, অন্য প্রোডাক্ট নিয়ে বিক্রি করছি, অথবা কম রেটে দিচ্ছি, অথবা কম রেটেও যদি সেল করা সম্ভব না হয় তখন সাধারণত আমার ওই প্রোডাক্টগুলো ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে থেকে যায়, রাইট? আমাদের স্টোরে সেই পণ্যগুলো আমরা রেখে দিই বা আমাদের প্রোডাক্টগুলো থেকে যায়। তাহলে এটা হচ্ছে রেগুলার বিজনেস মডেল। এটা কি বলা হয়? এটাকে বলা হয় রেগুলার রেগুলার বিজনেস মডেল। একটু মিউট করি, কি ব্যাপার? ডিভাইস গুলো আনমিউট কেন হয়? ডিভাইস গুলো মিউট করবো। ওকে। রেগুলার বিজনেস মডেল হচ্ছে এটা, যেটা আমরা একটু আগে শেয়ার করলাম বা বললাম। এখন যদি আসেন ড্রপ শিপিং মডেলটা কি। আমরা একটা স্টোর নিব অনলাইনে, ধরেন দারাজের মতো করে আমাদের কি হলো, একটা স্টোর হলো। দারাজ কি? একটা স্টোর। আমরা দারাজের মতো করে কি করলাম? একটা স্টোর নিলাম, রাইট? তাহলে দারাজ হচ্ছে একটা অনলাইন স্টোর, যে স্টোরের মধ্যে আমরা কি করলাম, একটা দারাজের মতো করে একটা ওয়েবসাইট বিল্ড করেছি।
এখন এই ওয়েবসাইটের মধ্যে পণ্য উঠাতে হবে, কারণ কি? কারণ হচ্ছে আমরা দারাজে যখন প্রোডাক্ট উঠালাম, এই প্রোডাক্টটা কি এখানে মানে এই স্টোরে কি হলো, এই স্টোরে আমাকে পণ্য উঠাতে হবে, তাহলে পণ্য সোর্সিং করতে হবে, পণ্য আমি ভেন্ডরের কাছ থেকে নিয়ে এসে পণ্যগুলো কি করব, বিক্রি করব, রাইট? পণ্যগুলো ভেন্ডরের কাছ থেকে নিয়ে এসে পণ্যগুলো কি করব, বিক্রি করব। তাহলে আমি পণ্যগুলোকে যখন বিক্রি করব ভেন্ডরদের কাছ থেকে নিয়ে, তাহলে আমাকে পণ্যগুলো এখানে উঠাতে হবে। এখন ভেন্ডরের সাথে আমার চুক্তি কি? ভেন্ডর কারা? ভেন্ডর হচ্ছে যারা আমার কাছে পণ্যগুলো পাইকারি ভাবে দিবে, রাইট? আমি যে সকল পণ্য বিক্রি করতে চাই সেই সকল পণ্যগুলা ভেন্ডরদের সাথে যোগাযোগ করে এই পণ্যগুলো আমরা কি করবো, এই জায়গাটাতে উঠাবো। কথা কি বুঝছি? সেই পণ্যগুলো কি করব, আমরা এখানটাতে উঠাবো। তাহলে আমাদের পণ্যগুলো কি করতে হবে, ভেন্ডরদের সাথে কমিউনিকেশন করতে হবে। সেই পণ্যগুলো আমরা এখানে ভেন্ডরের সাথে কথা বলে সেই পণ্যগুলো আমরা এখানে অ্যাড দিব, রাইট? এখন ভেন্ডরের সাথে চুক্তি হয়েছে, কথার কথা, এই পাওয়ার ব্যাংকটার প্রাইস হচ্ছে 770 টাকা। ভেন্ডরের সাথে চুক্তি হলো আমার 500 টাকা, যে ওনাকে প্রোডাক্টটার প্রাইস দিতে হবে 500 টাকা। এখন ওই প্রোডাক্ট আমাকে ডেলিভারি করতে পারবে কিনা, ভেন্ডরকে আমি বললাম, ভাই যদি প্রোডাক্ট অর্ডার আসে আপনি কি আমাকে ডেলিভারি করতে পারবেন? সে বললো, হ্যাঁ ভাই ডেলিভারি করতে পারবো। তাহলে ডেলিভারি খরচ দিলেই হয়ে যাবে। ওকে, তখন কি হলো, এই প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করলাম। এবার কাস্টমার এসে প্রোডাক্টটা দেখলো, প্রোডাক্টটা অর্ডার করলো। প্রোডাক্ট অর্ডার করেছে কোথায়? দারাজের কাছে, রাইট? দারাজ এবার অর্ডার করবে কোথায়? ওই সাপ্লায়ারের কাছে বা ভেন্ডরের কাছে বা সেলারের কাছে। তাহলে দারাজ অর্ডারটাকে ফরওয়ার্ড করলো ভেন্ডরের কাছে বা সেলারের কাছে। সেলার কি করলো, এই অর্ডারটাকে ফরওয়ার্ড করলো কাস্টমারের কাছে। অর্থাৎ মডেলটা হচ্ছে এরকম, একজন ব্যক্তি সে একটা শপের মধ্যে প্রোডাক্ট দেখলো এবং সেটাকে অর্ডার করলো। সেই অর্ডারটাকে ফরওয়ার্ড করা হলো সাপ্লায়ারের কাছে। সাপ্লায়ারকে পেমেন্ট করা হলো কত টাকা? 500 টাকা। কাস্টমার পেমেন্ট করেছে কত টাকা? 700 টাকা। সাপ্লায়ারকে দেওয়া হলো 500 টাকা। সাপ্লায়ার কি করলো, এবার প্রোডাক্টটাকে ডেলিভারি করে দিল কাস্টমারের কাছে। তাহলে এই অবস্থায় কি কাস্টমার প্রোডাক্ট মানে হাতে পেয়েছে। কিন্তু এই যে শপের যে ওনার, তার কি প্রোডাক্ট ধরতে হলো, দেখতে হলো, কোনো কিছু করতে হলো না? প্রোডাক্ট পচা গলার কোনো ভয় নাই, প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই, প্রোডাক্টের জন্য আগে থেকে কোনো ইনভেস্ট করার দরকার নাই, প্রোডাক্টের জন্য কোনো দোকান ভাড়া নেওয়ার দরকার নাই, এটার জন্য কোনো এমপ্লয় রাখার দরকার নেই। তার মানে একটা হ্যাসেল ফ্রি বিজনেস বলা যায়, রাইট? এটাই হচ্ছে একটা ড্রপ শিপিং মডেল। আমরা একটা হ্যাসেল ফ্রি বিজনেস করতে পারি। তাহলে ড্রপ শিপিং এই মডেলের মাধ্যমে কি করা যায়, একটা বিজনেসটাকে আমরা ডেভেলপ করতে পারি। কথাটা কি বোঝা গেল? তাহলে ড্রপ শিপিং মডেলটা কি? এটা একটা প্রসেস বা এটা একটা মডেল, যে মডেলের মাধ্যমে আমরা বিজনেস স্টাবলিশ করতে পারি। তাহলে এখানে কি করতে হচ্ছে, একটা ওয়েবসাইট লাগবে দারাজের মতো করে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে, আপনি কোন প্রোডাক্টগুলো বিক্রি করবেন এবং সেই প্রোডাক্টগুলো মার্কেটিং করে বিক্রি করতে হবে। যেখানে আপনাকে পণ্য স্টক করা দরকার নাই, জাস্ট ভেন্ডরদের সাথে কমিউনিকেশন করলেই হয়ে গেল। এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকলো। জাস্ট কি হবে, প্রোডাক্টগুলোকে আপনি জাস্ট কি করবেন, মার্কেটিং করবেন, সেল করবেন। প্রোডাক্টগুলো স্টকে রাখারও প্রয়োজন পড়বে না। কথাটা কি বোঝা গেছে? এখন আসেন সহজ প্রসেস, আমরা এই প্রোডাক্টগুলোর মার্কেটিং কিভাবে করব। আমরা আজকে দেখবো সেলস ক্যাম্পেইন। ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা হেডফোন বিক্রি করতে চাই বা একটা মোবাইল ফোন বিক্রি করতে চাই। আমি মোবাইল ফোন লিখে সার্চ দিলাম, একটা মোবাইল ফোন বিক্রি করবো। ওকে, আমরা মোবাইলের সেলস ক্যাম্পেইন জেনারেট করতে চাই। ধরেন আমি এই ফোনটাই বিক্রি করব, এর একটা সেলস ক্যাম্পেইন জেনারেট করবো। ওকে, কিভাবে করব? আমাকে চলে যেতে হবে ফেসবুকের অ্যাডসে, facebook.com/অ্যাডস ম্যানেজার, মনে আছে নিশ্চয়ই? facebook.com/অ্যাডস ম্যানেজার। ওকে, আমরা এখান থেকে যেটা করব, আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব। আমরা জানি 3টা লেয়ারের মাধ্যমে একটা অ্যাড সম্পন্ন হয়, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। কয়টা লেয়ার? 3টা লেয়ার। আমরা 3টা লেয়ারের মাধ্যমে একটা অ্যাড কি করি, স্টার্ট করি, রাইট? ফেসবুকের অ্যাডটা অন্যান্য তুলনায় একটু কি ডিফিকাল্ট। যদি আমরা এটাকে ধরতে পারি তাহলে বাকি সকল অ্যাড আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, 3টা লেয়ার। সো আমরা ক্রিয়েটে চলে গেলাম। আমরা গত ক্লাসে অবজেক্টিভ গুলো খুব ভালো মতো জেনেছি। ক্যাম্পেইনের অবজেক্টিভ অর্থাৎ গোল, আমি কোন ক্যাম্পেইন স্টার্ট করবো, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখানে মোট 6টার মতো ক্যাম্পেইন দেখতে পাই বা ক্যাম্পেইনের অবজেক্টিভ বা গোল দেখতে পাই, রাইট? তাহলে কি কি আছে?
অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে এবং সেলস আছে। অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস হচ্ছে আমার যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষকে সচেতন করতে হয়, সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা অ্যাওয়ারনেসটা করি। অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে চাইলে সেটাকে আমরা করতে পারি, এটাকে বলা অ্যাওয়ারনেস। ওকে, তাহলে অ্যাওয়ারনেস যদি আমরা করতে চাই তাহলে আমরা অ্যাওয়ারনেসটাকে সেট আপ করবো। আবার যদি আমরা ট্রাফিক জেনারেট করতে চাই, ভিজিটর নিয়ে আসতে চাই, তাহলে আমরা ট্রাফিক জেনারেট করব। আমরা যদি এঙ্গেজমেন্ট আনতে চাই তাহলে আমরা এঙ্গেজমেন্ট আনবো। আমরা যদি লিডস জেনারেট করতে চাই আমরা লিড জেনারেট করবো। আমরা অ্যাপ প্রমোশন করতে চাইলে অ্যাপে প্রমোশন করবো এবং সেলস ক্যাম্পিং করতে চাইলে সেলস ক্যাম্পিংও করবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্যাম্পিং এর অবজেক্টিভ, রাইট? তা আমরা এই ধরনের অবজেক্টিভ গুলোকে কি করতে পারি? আমরা দিতে পারি। এখন আসেন, এই যে অবজেক্টিভ গুলা, আমরা প্রথম অবজেক্টিভ দেখেছিলাম কি? হুম নিয়োগ হুম। করা কি যায় না? এরা কারা রে ভাই? কত আটটা প্যাকেট। এই ইব্রাহিম, ব্যাটা দিতেছি ক্লাস থেকে, কথা কেমনে বলে দেখি। ওকে, আমরা এঙ্গেজমেন্ট দেখেছি, আমরা ট্রাফিক, আমরা আজকে সেলস দেখবো, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ট্রাফিক দেখবো। ওকে, তাহলে আমাদের অ্যাডের ধারাবাহিকতা, তিনটা অ্যাড আমাদের হয়ে যাবে, আমরা মেইন মেইন কিছু তিনটা অ্যাড আমাদের দেখা হয়ে যাবে, রাইট? তো আজকে আমরা দেখবো সেলস, কিভাবে করে সেলস জেনারেট করতে হয়। ওকে, সেলস ক্যাম্পেইনটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। আমরা বলেছিলাম আমরা অটোমেটেড কোনো ক্যাম্পেইন করব না, আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন জেনারেট করব। আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কি করব? জেনারেট করব। সো কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, আমরা আবার, এই ইব্রাহিম, 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 কথা না বলে কাছ থেকে বের করে দিব। আর বের করে দেন। ইব্রাহিম আছি ক্লাসে? ইব্রাহিম ক্লাসে আছি? ইব্রাহিম ক্লাসে নাই? ঠিক আছে। ওকে, তো আমরা যেটা করছিলাম, আমরা আমাদের অ্যাডস এর ক্যাম্পিং এ চলে আসছি। আমরা কি ক্যাম্পিং করব? আমরা মোবাইল ফোন বিক্রি করবো, রাইট? মোবাইলের উপরে ধরেন আমি 10% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে এটা তো শুধুমাত্র একটা মোবাইল ফোন, মানে একটা ফোন। ধরেন আমি এখানে অনেকগুলো ফোনের উপরে 10% ডিসকাউন্ট দিব, অর্থাৎ ধরেন এটা একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কি? যে পেজের মধ্যে ঢুকলে আমরা ওই ক্যাটাগরির অনেকগুলো ফোন টোন কিন্তু পাই। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, রাইট? এটা কি আমাদের ল্যান্ডিং পেজ। তো আমরা এই লিঙ্কটাকে প্রমোট করব যেন এই লিঙ্কের মধ্যে যে অডিয়েন্স গুলো আছে এটা যেন আমাদের কাছে আসে। ওকে, তাহলে আমি লিখবো 5% ডিসকাউন্ট অন মোবাইল মোবাইল ফোন। 5% ডিসকাউন্ট অন মোবাইল ফোন, রাইট? তাহলে আমি মোবাইল ফোনের উপরে 5% একটা ডিসকাউন্ট দিলাম। কি করেছি? 5% ডিসকাউন্ট অন মোবাইল ফোন, মোবাইল ফোনের উপরে আমি 5% কি করেছি? একটা ডিসকাউন্ট দিয়েছি। সো আমি এটাকে কপি করে নিলাম। ওকে, এবার আসেন, আমরা কি করব? ক্যাম্পেইনটাকে স্টার্ট করব। স্পেশাল অ্যাডস ক্যাটাগরি, আমরা বলেছিলাম স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা কোনো অ্যাড চালাবো না। এখানে ফিনান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স টাইপের অ্যাড গুলোই কি এখানে আছে। কি আছে এখানে? পলিটিক্স টাইপের অ্যাড গুলো কিন্তু এখানে আছে। তাহলে আমরা এই টাইপের অ্যাড গুলো যদি চালাতে চাই, আমরা সেই অ্যাড গুলো কি করতে পারবো? চালাতে পারবো, রাইট? আমরা এই টাইপের অ্যাড গুলো কি করতে পারবো? চালাতে পারবো। সো আমরা ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এবার আসেন ক্যাম্পিং এর বাইং টাইপ। বাইং টাইপ কি? দুটো জিনিস এখানে পাবো, অকশন এন্ড রিজার্ভেশন। মনে আছে কিনা? অকশন মানে হচ্ছে নিলাম, আর রিজার্ভেশন হচ্ছে কি? বুকিং করা। আমি যদি বুকিং করতে চাই তাহলে আমি এখানে বুকিং করতে পারবো। আবার আমি যদি এখানে রিজার্ভেশনে, মানে অকশনে উঠাতে চাই, নিলামে উঠাতে চাই, তাহলে আমরা নিলামে উঠাতে
পারবো, বাট বাই ডিফল্ট এইটাই কিন্তু সিলেক্ট থাকে, অপশনটাই সিলেক্ট থাকে। আমাদের অবজেক্টিভ কি? সেলস। আমরা এখন সেল জেনারেট করবো। আপনি চাইলে অবজেক্টিভ চেঞ্জ করতে পারেন, যে আমি এই অবজেক্টিভটা আমি অন্য কোনো একটা অবজেক্টিভকে সিলেক্ট করে ম্যাপটা চালাবো। ওকে, সেটা করা যাবে। ক্যাম্পিং এর স্পেন্ডিং লিমিট, আমরা এই ক্যাম্পিং এর একটা লিমিট সেট করতে পারি, যে আমরা এই ক্যাম্পিং এ 5,000 টাকার অ্যাড চালাবো, 10,000 টাকার অ্যাড চালাবো, 20,000 টাকার অ্যাড চালাবো। আপনি এই ক্যাম্পিং এ কত টাকা খরচ করবেন সেই লিমিট চাইলে আপনি কি করতে পারেন, সেই লিমিট আপনি চাইলে সেট করতে পারেন, যে আমার ক্যাম্পিং এ আমি এই টাইপের খরচগুলো করবো। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, আমরা এটা অফ করা আছে। এখন এটা কি? এটা হচ্ছে আমরা যদি ফেসবুক এর কমার্স ম্যানেজার থেকে এটা সব ক্রিয়েট করতাম, ধরেন যাদের কোনো ওয়েবসাইট নাই তারা চাইলে কমার্স ম্যানেজার থেকে একটা শপ ক্রিয়েট করতে পারে। আমরা যদি একটু দেখি, অল টুলস থেকে হচ্ছে কমার্স ম্যানেজার চলে যাব। কমার্স ম্যানেজারে, কমার্স ম্যানেজার থেকে একটা স্টোর ক্রিয়েট করা যায়। যেভাবে করে আমরা ই কমার্স স্টোর দেখলাম, সেভাবে করে একটা স্টোর তৈরি করা যায়, যেটাকে বলা হয় ফেসবুকের ভাষায় এফ কমার্স। কি বলা হয় এটাকে ফেসবুকের ভাষায়? এফ কমার্স। তাহলে আমরা এফ কমার্সের মাধ্যমেও কি করতে পারি, একটা সুন্দর করে স্টোর তৈরি করে সেটার অনেক ডিটেইলে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। যেমন এখানে ওভারভিউ, ক্যাটালগ, শপ, প্রমোশন, অ্যাড, ইনসাইট, টু ডু লিস্ট, সেটিং, অনেক কিছু আছে। আমরা যদি প্রোডাক্টের কোনো একটা আইটেমে যাই, দেখবেন একটা ওয়েবসাইটের মধ্যে আইটেম যেভাবে করে আমরা আপলোড করি, তথ্যগুলো যেভাবে থাকে ওভাবে করে কিন্তু এখানেও আছে। কি কি আছে দেখেন, টাইটেল আছে, প্রাইস, সেলস, ওয়েবসাইট লিঙ্ক, ডেসক্রিপশন, অ্যাভেলেবেল স্টক, গ্রুপ আইটেম, তারপর সাইজের চার্ট, পিকচার বা ভিডিও, এবং সব মোর অ্যাক্টিভিটি গেলে আরো অনেক তথ্য আমরা দেখতে পাবো, দেখতে পাইছি। অর্থাৎ এটা সাইজ কত, প্রোডাক্ট কি, কিউআর কোড কি, মানে মোট কথা হচ্ছে ওয়েবসাইটে যেভাবে করে আমরা প্রোডাক্ট আপলোড করে থাকি সেভাবে করে কি করি, আমরা এখানে আপলোড করতে পারি। প্রোডাক্টটা যেভাবে করে আপলোড করা লাগে আমরা ওভাবে করে কি করতে পারি, এখানে আপলোড করতে পারি। সো আমাদের সবকিছু কি করব, আমরা ওয়েবসাইটের মধ্যে যেভাবে করে আপলোড করব সেভাবে করে এখানেও করা যায়। এটা হচ্ছে কমার্স ম্যানেজার থেকেই একটা স্টোর তৈরি করতে হবে। ওই স্টোরে যদি ক্যাটালগ থাকে, সেই ক্যাটালগের অ্যাড আমরা চালাতে পারি। ওকে, এখন আমাদের এগুলো নিয়ে তো কোনো ক্লাস নাই, জাস্ট তারপর আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম। কমার্স ম্যানেজার থেকে হচ্ছে সব ক্রিয়েট করে এই কাজগুলো করা যায়। ওকে, এখন আমাদের কমার্স ম্যানেজার তো নাই, বাদ। তো এবার আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট। আমরা আমাদের জানি ক্যাম্পিং এর বাজেট হচ্ছে দুই রকম, এক আমার নিয়ন্ত্রণে চলবে, দুই ফেসবুকের নিয়ন্ত্রণে চলবে। বাজেট কয়টা? দুইটা। একটা হচ্ছে আমার নিয়ন্ত্রণে আমরা চালাতে পারি, দুই আমরা ফেসবুকের নিয়ন্ত্রণে চালাতে পারি। তাহলে আমার নিয়ন্ত্রণে চালাতে হলে অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট, এইটা আমরা কি করি, আমরা অন করি। আমি যদি আমার নিয়ন্ত্রণে চালাতে চাই তাহলে কি করি, আমি এটাকে অন করব। অন করার পরে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট এখানে আছে। ডেইলি বাজেট কি, প্রতিদিন কত টাকা খরচ করবে। লাইফ টাইম বাজেট কি, একবারে যেটা খরচ করবে, মানে আমি একবারে দিয়ে দিব। রাইট, তাহলে আমি এখানে ডেইলি বাজেটও দিতে পারি, আমি এখানে লাইফ টাইম বাজেট কি করতে পারি, দিতে পারি। তাহলে একটা কি ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট আমি একটা অ্যাড দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম 500 টাকা। রাইট, তাহলে আমি ডেইলি বাজেট খরচ হচ্ছে আমার কত, 500 টাকা। তাহলে আমি 500 টাকার মধ্যে আমাদের কি হবে, একটা চলবে। রাইট, এবার আসেন এই 500 টাকার কোন স্ট্র্যাটেজিতে খরচ করবে, ক্যাম্পিং এর বিট স্ট্র্যাটেজি। এখানে চারটা স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, রোয়াজ গোল, বিট ক্যাম্প। ওকে, হাইয়েস্ট ভলিউমটা কি? হাইয়েস্ট ভলিউম হচ্ছে আমার যে বাজেট, এই বাজেটের উপরে বেস করে সে সর্বোচ্চ রেজাল্টটা সে নিয়ে আসবে। হাইয়েস্ট ভলিউম কি, আমার যে বাজেট, এই বাজেটের উপরে বেস করে সর্বোচ্চ রেজাল্টটা কি করবে, সে আনবে, এটাকে বলা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। কস্ট পার রেজাল্ট গোল কি, কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে আমরা একটা বাজেট সেট করি, সেই বাজেটের আশেপাশে সে খরচ করে, যেটা আমরা গত ক্লাসে বলেছি। রাইট, ধরেন আমি এখানে চাচ্ছি আমার লিঙ্কটাতে ক্লিক করবে, তার লিঙ্কে ক্লিক করার জন্য আমি চাইবো 2 টাকার আশেপাশে খরচ করতে, কখনো 1 টাকা, কখনো 2 টাকা, কখনো 1 টাকা 80 পয়সা, কখনো 1 টাকা 10 পয়সা, কিন্তু কখনো 2 টাকার জায়গায় 5 টাকা খরচ করবে না। রাইট, তাহলে কস্ট পার রেজাল্ট হচ্ছে আমার ওই বাজেটের উপরে কি করবে, সে খরচটা করছে তার আশেপাশে।
বিট ক্যাপ কি ছিল মনে আছে? সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অকশন। আমি যেই কোনো নিলামে যদি উঠে যায়, আমার সর্বোচ্চ বাজেট হচ্ছে এটা। কত? ধরেন 2 টাকা। এখন আমি 2 টাকা দিছি, 2 টাকাই খরচ করবে, এখানে কমও করবে না, বেশিও করার সুযোগ নাই। বাট কেউ যদি আমার থেকে বেশি করে ফেলে, তাহলে তারটা খরচ করবে। এরপরটা কি রইলো? রোয়াজ গোল। রোয়াজ গোলটা কি? রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমি অ্যাডে যা খরচ করার পর আমার রিটার্ন আসছে, তার উপরে বেস করে সেটা চলবে। এটাকে বলা হচ্ছে কি? রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রোয়াজ গোল, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রাইট? তাহলে আমার অ্যাডে যা আমি খরচ করেছি তার উপরে বেস করে কি হবে? এই রেজাল্টটা আসবে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ক্লিয়ার? এখানে 4টা সেগমেন্ট আছে: হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, রোয়াজ গোল, এবং কি দেওয়া আছে? বিট ক্যাপ। এখানে আমাদের 4টা সেগমেন্ট আছে। রোয়াজ গোলটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। রোয়াজ গোল সিলেক্ট করার কোনো অপশন কিন্তু নাই। এখন এই যে রোয়াজ গোল যে আমরা সিলেক্ট করতে পারছি না, কারণ কি? আমরা তো একটা চালাই নাই, খরচ করিই নাই। তাহলে খরচ করলে না ওর উপরে একটা রেজাল্ট আসতো, সেই রেজাল্টের উপরে বেস করে একটা চলতো, ওটাকে বলা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। কথাটা কি বুঝছি? তাহলে আমাদের অ্যাড গুলো না, তাহলে আমাদের অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট আমরা সিলেক্ট করে ফেলেছি। আমরা এই স্ট্র্যাটেজিতে চালাতে চাইলে চালাতে পারবো। বাজেট শিডিউলিংটা মনে আছে? আমি যদি একটা নির্দিষ্ট সময়ে আমার যে বাজেট চলতেছে, ডেইলি বাজেট 500 টাকা, সেটাকে আরেকটু বাড়িয়ে আমি ওই দিনের জন্য রেজাল্ট ভালো আনতে চাই, সেটা করতে পারবো। ধরেন আমি ডেইলি বাজেটে একটা চালাচ্ছি, আমার একটা চলবে 1 মাস, আর আমি চাই প্রতি শুক্রবার বা শনিবার অথবা অমুক দিন খরচটা বেশি করবে, রাইট? তাহলে আমি এখানে শুক্রবার দিলাম এবং এখানে শেষ হবে রবিবার। তাহলে আমার শুক্রবার শুরু হবে, রবিবার গিয়ে একটা শেষ হবে। ওই অ্যাডে আমি অতিরিক্ত কত টাকা খরচ করবো? আরো 200 টাকা বেশি খরচ করবো। তাহলে ওদিকে দেওয়া হলো 500, আর এলো 200, 700 টাকা খরচ করবো ওই একদিনে। আবার আমরা চাইলে এখানে অ্যামাউন্ট না দিয়ে পার্সেন্টেজ দিতে পারি, রাইট? 2% 5%, 10%, আপনার ইচ্ছা। তাহলে এই পার্সেন্টেজ হচ্ছে ওই টাকার উপরে কত পার্সেন্ট, ওই অ্যামাউন্টের কত পার্সেন্ট আপনি খরচ করতে চাচ্ছেন, সেই অ্যামাউন্ট আপনি এখানে দিতে পারেন। এটা টোটাল টাকাটা খরচ করবে ওই ওই ডেতে, রাইট? তাহলে আমরা বাজেট শিডিউলিংটা করতে চাইলে করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের বাজেট শিডিউলিংটা আমরা বুঝলাম। এরপর কি অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিংটা কি? আমার অ্যাডকে যদি আমি শিডিউলিং করতে চাই একটা নির্দিষ্ট সময়ে, যে আমি প্রতি শুক্রবার শুক্রবার অ্যাড চলবে, প্রতি শুক্রবার শনিবার অ্যাড চলবে, তাহলে আমি সেটা কিন্তু করতে পারি। তবে এটা এখন সিলেক্ট করা যাচ্ছে না, কেন? কারণ আমাদের এখানে ডেইলি বাজেট দেওয়া। যদি আমি লাইফ টাইম দিতাম তাহলে এটা সিলেক্ট করা যেত। তাহলে এটা আমার নিয়ন্ত্রণে চলবে। যদি আমার নিয়ন্ত্রণে চালাতে না চাই, তাহলে কি করবো? এটাকে আমি অফ করে দিব। আমি চাই ফেসবুকের উপর ডিপেন্ড করতে বা ফেসবুকের উপরে ছেড়ে দিতে, রাইট? এবার আসেন এবি টেস্ট। এবি টেস্ট কি? আমি এবি টেস্টটাকে অন করলাম। আমি যদি এবি টেস্টের আন্ডার অ্যাড চালাতে চাই, তা চালাতে পারবো। কি কি ফরম্যাটে আমি এবি টেস্ট করতে পারি? আমি কি ডিজাইনের এবি টেস্ট করব? আমি কি অডিয়েন্সের এবি টেস্ট করব? আমি কি প্লেসমেন্ট এবি টেস্ট করব, নাকি আমি অন্য কোন এবি টেস্ট করব? আমি কোন রকমের এবি টেস্ট চাই, কোনটার এবি টেস্ট চাই, সেটা আমরা এখানে এবি টেস্টকে সিলেক্ট করতে পারি। কতদিনের জন্য চাই সেই টাইমটাকে সেট করতে পারি, এবং সেই রেজাল্ট আমি কি দেখতে চাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ টু ফাইন্ড এ উইনার। এখানে উইনারটা কে হবে, আপনি কাকে চাচ্ছেন, আপনি সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে আমি এইটা যদি হয়, আমি সেটাকে চাই। ধরেন বেশি ক্লিক, বেশি ভিউ, বেশি খরচ করলো নাকি কম খরচ করলো, কোনটা আপনি চাচ্ছেন, রাইট? তাহলে আমাদের এবি টেস্টিংটা কি হয়? এগুলা সেট করার পর লাস্টে গিয়ে আমাকে বি সেট করতে হচ্ছে। তার মানে আমি এ সেট করে দিচ্ছি, পরে আমি কি করছি? বি সেট করছি। বি সেট করে একটা যখন আমি পাবলিশ করব, তখন ওই একটা ওই দিনের জন্য চলবে, রাইট? তাহলে আবার ওই দিনের জন্য চলে একটা রেজাল্ট ক্রিয়েট করবে। কথাটা কি বুঝছি? তাই আমি এবি টেস্ট না চাইলে অন করে বা অফ করে দিব। রিপোর্টিং এ আমাদের কোনো কাজ নেই। তাহলে আমাদের প্রথম সেগমেন্ট ডান। এবার আসেন দ্বিতীয় সেগমেন্ট, অ্যাড সেট। এখানে আমাদের অ্যাডের নামটা কি হবে? সেম। কনভার্সন লোকেশন, আমার অ্যাডটা আমি কোথায় নিতে চাই? আমি কি ওয়েবসাইটে নিতে চাই? আমি যদি ওয়েবসাইটে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে?
ওয়েবসাইটকে সিলেক্ট করতে হবে। অ্যাপে নিতে চাইলে অ্যাপে সিলেক্ট করতে হবে, ওয়েবসাইট অ্যাপ চাইলে দুটোই সিলেক্ট করতে হবে। আমি যদি মেসেজিং এর মাধ্যমে চাই যে আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মানুষ মেসেজ পাঠাবে, সেলস ক্যাম্পেইন করবো মেসেজের মাধ্যমে, আমি সেটাও সেট করতে এখানে পারবো। ক্লিয়ার? তাহলে আমি এখানে সেট করলাম হচ্ছে কনভার্সন লোকেশন হচ্ছে এটা। এবার আসেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলের মধ্যে এখানে কি কি গোল আছে? কনভার্সন গোল এবং হচ্ছে আদার গোল। কনভার্সন গোলের মধ্যে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ আমার ওয়েবসাইটের মধ্যে একটা নির্দিষ্ট প্রোডাক্টের অডিয়েন্সদের কাছেই আমি একটা পাঠাতে চাইলে পাঠাতে পারবো, যারা আমার ওই প্রোডাক্টটা খুঁজছে। ধরেন আমার ওয়েবসাইটে ঢুকে যারা মোবাইল ফোন খুঁজতেছে তাদের কাছে আমি একটা পাঠাবো, এটা হচ্ছে কনভার্সন। ওকে। আর আদার্স গোলে কি কি আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমি যদি চাই আমার ল্যান্ডিং পেজটাকে সর্বোচ্চ মানুষ ভিউ করাবো, সেটাও করাতে পারছি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আমি যদি চাই আমার লিঙ্কটাতে সর্বোচ্চ মানুষ ক্লিক করবে, আমি সেটাও করাতে পারছি। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, আমি যদি চাই আমার এইটা সর্বোচ্চ মানুষের কাছে রিচ করবে বা পৌঁছাবে, নতুন নতুন মানুষের কাছে, সেটা আমি করতে পারবো। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমি যদি চাই আমার এটার ইমপ্রেশন কি হোক, আমার এটার ইমপ্রেশন আসুক সর্বোচ্চ মানুষের কাছ থেকে, সেটা আমি চাইলে এখান থেকে জেনারেট করতে পারবো, যে এটা মাল্টিপল টাইম পৌঁছাবে। এটা কি এখান থেকে সম্ভব? তাহলে আমরা এখানে ইমপ্রেশন চাইলে ইমপ্রেশন জেনারেট করতে পারি। আমি চাচ্ছি আমার লিঙ্কটাতে ক্লিক আসুক, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। ওকে। তারপর কি আছে বললাম। ওকে, এবার আসে কস্ট পার রেজাল্ট বলে। এখানে কিন্তু কস্ট ক্যাপ বা বিট ক্যাপ আছে। আমরা যদি কস্ট ক্যাপ বা বিট ক্যাপ করতে চাই, তাহলে আমরা কস্ট ক্যাপ বা বিট ক্যাপ কিন্তু করতে পারবো। ক্লিয়ার? কস্ট ক্যাপ বা বিট ক্যাপের অপশনে কিন্তু এখানে আছে। এখন আসেন আমরা এখানে ডিজাইনটা কি মানে সরি, আমরা এখানে কি করব, কস্ট ক্যাপ বা বিট ক্যাপ চালিয়ে ইউজ করতে পারি। হোয়েন ইউ আর চার্জড, আমার চার্জ কিভাবে করে আসবে, কাটবে, মানুষের কাছে যখন পৌঁছাবে তখন আমার চার্জ কাটবে, রাইট? ডেলিভারি টাইপটা কি? স্ট্যান্ডার্ড, আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটেই আমার কি হবে, ডেলিভারিটা যাবে। আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে কি হবে, আমি ডেলিভারিটা করতে পারবো। ক্লিয়ার? এবার আসেন ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ কি, এটা গত ক্লাসে কিন্তু ছিল না। ডাইনামিক ক্রিয়েটিভ হচ্ছে আমি যদি এটাকে অন করে দেই, তাহলে আমার ইমেজ, হেডলাইন, এগুলো সবকিছু কি হবে, অটোমেটিকলি জেনারেট হবে। আমার ইমেজ, হেডলাইন, এই সবগুলো কি হবে, অটোমেটিকলি আমি কি করব, অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। অর্থাৎ কার কাছে কিভাবে কোন ফরম্যাটে গেলে আমার অ্যাডটা সুন্দরভাবে প্রেজেন্ট করবে, প্রেজেন্টেবল হলে আমার সেলস আসবে, ওভাবে করে কিন্তু সেটা প্রেজেন্ট করবে। তার মানে আমি ম্যানুয়ালিও করতে পারি, আবার অটোমেটিকও করতে পারি। ওকে, আমি ম্যানুয়ালিও করতে পারি এবং অটোমেটিকও কি করতে পারি, করতে পারি। তাহলে আমাদের একটু একটা মিনিট একটু লাইনে থাকেন। ওকে, সো তাইলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখানে আমরা কি করলাম, ডাইনামিক ক্রিয়েটিভটাকে অন করলাম। ডাইনামিক ক্রিয়েটিভ অন করলে কেমন হয়, অফ করলে কেমন হয়, দুটোই আমরা দেখতে পাবো। ওকে। এবার আসেন বাজেট। ওই যে বলেছিলাম আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখবো না, ফেসবুক উপরে ছেড়ে দিব। এখন সেই বাজেটটা আমরা এখানে দিচ্ছি। ধরেন ফেসবুক উপরে ছেড়ে দিলাম, ডেইলি বাজেট 500 টাকা করে খরচ করবে।
এবার আসেন স্টার্ট ডেট এবং এন্ড ডেট। স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। তাহলে স্টার্ট ডেট এবং এন্ড ডেটে আমরা কি দিব? প্রথমে আসেন স্টার্ট ডেট, আমার অ্যাডটা চালু করব আমরা কবে সেটা, সেই ডেটটা আমাকে দিয়ে দিতে হবে। ধরুন 10 তারিখে আমি চালু করলাম। এন্ড ডেট যদি না দিই তাহলে কি হবে? যতক্ষণ আমার অ্যাকাউন্ট টাকা আছে ততক্ষণ চলতে থাকবে, টাকা শেষ হয়ে গেলে একটা বন্ধ হয়ে যাবে, রাইট? আর এন্ড ডেটটা মানে কি? আমার একটা নির্দিষ্ট ডেটে আমি ছাড়লাম, 10 তারিখে চালু করব, 15 তারিখে শেষ, 5 দিন একটা চলবে, 5 দিন পরে একটা বন্ধ হয়ে যাবে। এটা বোঝানো হয়েছে। বাজেট শিডিউলিং আমরা অলরেডি জানি, অ্যাড শিডিউলিংটা আমরা অলরেডি জানি। তাহলে এটা আমাদের নিয়ন্ত্রণে না রেখে ফেসবুক গ্রুপে ডিসাইড করে আমি একটা বাজেট দিয়ে দিলাম, টাইমিংটা দিয়ে দিলাম। এবার আসলে অডিয়েন্স। অডিয়েন্স নিয়ে আমরা গত ক্লাসে অনেক ডিটেলস বলেছি, আবার একটু রিভিশন দিই। এখানে অডিয়েন্সটা দুই রকম। একটা হচ্ছে বেসিক অডিয়েন্স, যেখানে আমরা লোকেশন সিলেক্ট করতে পারবো, আমরা বয়স সিলেক্ট করতে পারবো এবং ভাষা সিলেক্ট করতে পারবো। আবার এই জিনিসটাই নিচে কিন্তু আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাই, ইউজ অরিজিনাল অডিয়েন্সে গেলাম। এখানে কিন্তু আমরা ডিটেইল সেট করতে পারবো, অর্থাৎ লোকেশন, বয়স, জেন্ডার, ডেমোগ্রাফিক, ল্যাঙ্গুয়েজ সবই, রাইট? আমরা বলেছিলাম মনে আছে, সারা বাংলাদেশ জুড়ে আমরা অ্যাড দিব না, আমরা একটা স্পেসিফিক কোন একটা লোকেশনে আমরা ধরে একটা অ্যাড দিব, মনে পড়ে? তাহলে আমরা সারা বাংলাদেশ জুড়ে অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা টার্গেটেড কোনো একটা লোকেশনকে অ্যাড দিতে পারি। যেমন আমি যদি বলি আমি শুধুমাত্র ঢাকা সিটিতেই প্রোডাক্টটা বিক্রি করবো, অন্য কোথাও না, তাহলে আমি ঢাকা লিখে সার্চ দিব। তাহলে ঢাকা সিটি নাকি ঢাকা ডিভিশন? ঢাকা সিটি। তাহলে আমি ঢাকা ডিভিশনও দিতে পারি চাইলে। তাহলে আমি ঢাকা সিটির মধ্যে আমি এত কিলোমিটারের মধ্যে আমার একটা চলবে। আমি চাইলে এটাকে কি করতে পারি? আমি চাইলে এটাকে এক্সক্লুডও করতে পারি। এক্সক্লুড বলতে বাদ দেওয়া, যে আমি এইটুকু অংশকে বাদ দিতে চাই, এটা আমি চাইলে করতে পারি। তাহলে ইনক্লুড এবং এক্সক্লুড করা যায়। ওকে, এবার আসেন অ্যাড লোকেশন ইন বাল্ক। আমি যদি বাল্ক আকারে বা বান্ডেল আকারে কি করতে চাই, আমি যদি চালাতে চাই, তাহলে আমি বান্ডেল আকারে কি করতে পারবো, নিতে পারবো। অর্থাৎ আমার শহরের নামগুলো দিয়ে দিলাম এখানে, অথবা পোস্টাল কোড অথবা অ্যাড্রেসের নাম। মানে আমি শহরের নাম দিব। আমি এখানে যদি 10টা শহরের নাম দিয়ে দিই, ওই 10টা শহরের প্রতিটা শহরে 40 কিলোমিটার করে, 15, 25, 20, 25 এভাবে করে যাবে। ধর আমি প্রতিটা শহরের 25 কিলোমিটার করে আমার একটা চলতে থাকবে, এটাকে বোঝানো হয়। ওকে, আচ্ছা। তারপর কি বলছে? রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইয়োর অ্যাডস। বলছে এই টাইপের অ্যাড গুলো যারা পছন্দ করে তাদের কাছে কি তুমি পৌঁছতে চাও? আপনি চাইলে টিক চিহ্ন দিয়ে দিবেন, তখন ওই অ্যাড গুলো ওদের কাছে কি করবে, যাবে। বয়স, অ্যাডের বয়সটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে অডিয়েন্স দেখবে তাদের বয়স কত হতে হবে। আপনি বুঝবেন আপনার ওটার বয়স কত হতে হবে, সেই অনুযায়ী কি করতে হবে, এটাকে সেট আপ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বয়সটাকে কি করব, সিলেক্ট করে দিব। জেন্ডার, জেন্ডারের মধ্যে কি বলা হয় এখানে, আমার জেন্ডারটা কি হবে। আমি এখানে ফিমেল বা মেল কাকে দিতে চাই, প্রোডাক্টটা কাকে, কার কার জন্য, তাকে আমরা সিলেক্ট করব। ডেমোগ্রাফিক মনে আছে, বলেছিলাম বাসায় বসে এগুলো ভালো করে পড়তে। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিকের মধ্যে কি ছিল? ডেমোগ্রাফিক বলতে বুঝে অবস্থান। যেমন আমি বলেছিলাম, আমি লিখলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এখন ঢাকা ইউনিভার্সিটি লিখলাম। এই ঢাকা ইউনিভার্সিটি কি, আমি কি বিহেভিয়ার চাই, ইন্টারেস্ট নাকি ডেমোগ্রাফি? অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যিনি পড়ে তাকে লাগবে, যিনি ঢাকা ইউনিভার্সিটির কোনো এক্সিবিশনে যাচ্ছে তাকে লাগবে, নাকি যে ঢাকা ইউনিভার্সিটি পছন্দ করে তাকে লাগবে? তাহলে আপনি যদি কোনো অবস্থানকে টার্গেট করেন সেটা হচ্ছে ডেমোগ্রাফিক, আপনি যদি পছন্দ ভালো লাগাকে টার্গেট করেন সেটা হচ্ছে ইন্টারেস্ট, আর বিহেভিয়ার হচ্ছে আচরণ বা অ্যাক্টিভিটিস। তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সবকিছু এখানে আছে। আমি চাই ঢাকা ইউনিভার্সিটির প্রতি যাদের ইন্টারেস্ট আছে, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে চাই, সিলেক্ট করে দিলাম। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, রাইট, যাদের বয়স হচ্ছে 18 থেকে 40, এবং যারা কিনা ঢাকা সিটিতে থাকে তার কাছে একটা যাবে। সিলেক্ট কিন্তু এভাবেই করে হয়েছে, তাই না? আপনি ডিফাইন ফার্দার, আপনি চাইলে আবার ডিফাইন করতে পারেন যে একে আমার লাগবে, মানে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, একে লাগবেই। তাহলে যারা হচ্ছে মোবাইল ফোন পছন্দ করেন, মোবাইল লিখলাম আমি। এখন মোবাইল ফোন মানে স্মার্টফোন, তার মানে স্মার্টফোনদের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, মেয়েদেরকে টার্গেট করলাম। এটা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, যাদের স্মার্টফোনের মধ্যে একটা আকর্ষণ আছে, আমি এই টাইপের ব্যক্তিকে কি করলাম, সিলেক্ট করলাম, রাইট? তাহলে আমাদের অডিয়েন্স গুলোকে এভাবে করে আমরা টার্গেট করতে পারি। এবার আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি? ভাষা।
আমি যদি কোনো ভাষা সিলেক্ট করতে চাই তাহলে শুধুমাত্র ওই ভাষার মানুষের কাছেই যাবে, অন্য কোথাও কিন্তু আর যাবে না, যদি আমি ভাষাটাকে সিলেক্ট করি। আর যদি আমি ভাষা সিলেক্ট না করি তাহলে এটা যে কোনো ভাষার মানুষের কাছেই যাবে। আবার এই এই এবি টেস্ট কিন্তু আমি এই অডিয়েন্সেরও করতে পারি। রান এ এবি টেস্ট টু সি দিস রেজাল্ট অ্যান্ড টার্নিং অ্যাডভান্টেজ প্লাস অন ফর অডিয়েন্স। আমি চাইলে অডিয়েন্সের এবি টেস্ট করতে পারি, যে আমি দুই সেগমেন্টে অডিয়েন্স সেট করলাম, এর মধ্যে থেকে কোনটা ভালো হয় আমি চাইলে দেখতে পারি। ওকে, সেভ অডিয়েন্স কি, আমি যদি সেভ করে দেই তাহলে আমার অডিয়েন্সটা সেফ থাকবে। সেফ থাকলে বেনিফিট কি, যদি আমি কখনো এই অডিয়েন্সকে টার্গেট করতে চাই, সেভ করলে কি হবে, ধরেন আমি এই ক্যাম্পিং তো একবারই করবো না, হয়তো অনেকবার করবো। আমি সেভ করলাম 4-5 বার, 4-5 বারের মধ্যে যখন আমি দেখলাম সেভ হয়ে গেছে, এখন আমি দেখলাম এই অডিয়েন্স দিয়ে আমার রেজাল্ট ভালো আসছিল, তাহলে আমি এই অডিয়েন্সকে বা এই অডিয়েন্সকে দিয়ে আমি আরেকবার অ্যাড চালাতে পারবো না? এটা কিন্তু সম্ভব। কথাটা কি বুঝছি? তাহলে আমি সেটা দিয়ে কি করতে পারবো, আরেকবার অ্যাড চালাতে চাইলে চালাতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের অডিয়েন্স কি বোঝা হয়ে যাবে, আমরা অডিয়েন্সটা কিভাবে চালাতে চাই, কিভাবে চালাতে পারবো, কিভাবে সেট করতে পারবো। ডান। এবার আসেন প্লেসমেন্টস। এবার কি প্লেসমেন্ট? প্লেসমেন্ট হচ্ছে আমার একটা কোথায় বসবে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আমি এখানে দুটো অপশন, এক, আমি ছেড়ে দেবো ফেসবুকের উপরে। ফেসবুক উপরে ছেড়ে দিলে ফেসবুক বুঝবে কোথায় কোথায় বসলে আমার অ্যাড রেজাল্ট ভালো আসবে। আর আমি চাইলে, বুঝলে, আমি জানলে আমার নিয়ন্ত্রণে রেখে চালাতে পারি। তাহলে আমি ম্যানুয়ালি কি সেট আপ করলাম, ম্যানুয়ালি সেট আপ করার পর আমি এখান থেকে কি করব, সেট করব কোথায় আমি চাই। আমি কি ফেসবুকের ফিড, স্টোরিতে, লাইভ ভিডিওতে, সার্চে, মেসেজে, অ্যাপের সাইটে কোন পাশে আমি দিতে চাই সেটাকে আমি সিলেক্ট করতে পারি। আর যদি মনে হয় না আমি এটা আমার নিয়ন্ত্রণে না, আমি হচ্ছে এটা ফেসবুকের নিয়ন্ত্রণে ছেড়ে দিব, তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন। দ্যাটস ইট। শো মোর অপশনের মধ্যে আমাদের কোনো কাজ নেই। নেক্সট, আমাদের এবার থার্ড স্টেজ, যেখানে আমরা সেম নামটা দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, যদি আমাদের কোনো টেমপ্লেট করার দরকার পড়ে আমরা কম্পোনেন্ট ইউজ করে, অর্থাৎ ইমেজ টিমেজ এগুলো ইউজ করে নতুন করে টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। যেটা অ্যাড করতেছি এটা কিন্তু একটা টেমপ্লেট। এই যে একটা ক্যাম্পিং বানাচ্ছি এটা কিন্তু কি একটা টেমপ্লেট, আমরা টেমপ্লেট ইউজ করতে পারি। পার্টনারশিপ অ্যাড কি? পার্টনারশিপ অ্যাড হচ্ছে দুটো কোম্পানি মিলে একটা অ্যাড দেওয়া, এটাকে বলে পার্টনারশিপ অ্যাড। দুটো কোম্পানি মিলে একটা অ্যাড দেওয়াকে বলা হয় কি, পার্টনারশিপ অ্যাডস। সো আমি এটাকে কি করলাম, অন করে দিলাম। অন করার পর এবার আমি কি করব, অ্যাড করব। এখান থেকে হচ্ছে আইডেন্টিটি, তার মানে এডিটে গিয়ে আমি কাকে অ্যাড করব সেটাকে সিলেক্ট করব। ধরেন আমি আইটেক পার্কে সিলেক্ট করলাম এবং আমাকে সিলেক্ট করলাম, আইটেক পার্ক এবং আমি দুজনে মিলে কি করব, একটা অ্যাড দিব। সো এখানে আমি একটা আইটেক পার্কে সিলেক্ট করলাম এবং আমাকে অ্যাড করলাম, দুজনে মিলে একটা অ্যাডভার্টাইজমেন্ট করব আমরা। কথাটা কি বুঝছি? দুজনে মিলে কি করব, একটা অ্যাড চালাবো। দ্যাটস ইট। তো এটা গেল পার্টনারশিপ অ্যাড। যদি পার্টনারশিপ অ্যাড দিতে না চাই তাহলে আমি এটাকে অফ রাখবো। তবে শর্ত হচ্ছে পার্টনারশিপ অ্যাডের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, ওই পেজের অ্যাডমিন আপনাকে থাকতে হবে। আপনি যদি ওই পেজের অ্যাডমিন না থাকেন আপনি এটা দিবেন কিভাবে? কথাটা কি বুঝছি? ওই পেজের অ্যাডমিন যদি আপনি না থাকেন তা দিবেনটা কোত্থেকে, কিভাবে দিবেন? কোনো চান্স আছে? নাই। ওকে, এবার আসেন ফেসবুকের পেজ। আমরা কোন পেজ অ্যাড চালাবো সেই পেজটাকে এখানে সিলেক্ট করব। আমরা যেই পেজ অ্যাড চালাবো সেই পেজে কি করলাম, এখানে সিলেক্ট করলাম। এবার আসেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারি। অ্যাড সেটআপ, এখানে তিনটা অপশন পাবো, অ্যাড, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েটিভ হাব মকআপ। আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট কেন পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা ডাইনামিক ক্রিয়েটিভ এর ওইখানে অ্যাড করেছি, এই জন্য ইউজ এক্সিস্টিং পোস্ট পাচ্ছি না। এক্সিস্টিং পোস্ট বলতে কি, ধরেন আপনি একটা পোস্ট করছিলেন অতীতে, সেই পোস্টটা ভালো রিচ আসছে, ওই পোস্টে আপনি কি করবেন, পেইড ক্যাম্পেইন করবেন চাচ্ছেন, আপনি চাইলে সেটাও কিন্তু করতে পারেন, যে আমি ওইটার একটা পেইড ক্যাম্পেইন করতে চাই, করতে চাইলে আপনি সেটা কিন্তু করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে ক্রিয়েট অ্যাড এবং ক্রিয়েটিভ হাব মকআপ চাইলে ইউজ করতে পারি। তাহলে আমাদের নতুন করে আমি একটা অ্যাড ক্রিয়েট করতে চাই, সো ম্যানুয়ালি আমরা আপলোড করব। এখানে কিন্তু ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড করার কারণে কোনো অপশন কিন্তু নাই, সিঙ্গেল পোস্ট, ক্যারাসেল, কালেকশন কিছুই নেই। ফ্লেক্সিবল দাও, ফ্লেক্সিবল মানে কি জানেন? ফ্লেক্সিবল মানে হচ্ছে আমি যে পিকচার ভিডিও দিব ওইটা ধরে
ও সিঙ্গেল ইমেজ ভিডিও দিতে পারে, ক্যারাসেল আকারেও নিতে পারে, কালেকশন আকারেও নিতে পারে, ওর ইচ্ছা। Flexible format have been enabled because you have selected dynamic creative in your ad set. যে ডাইনামিক বলছি না, যে আমার একটা কিভাবে গেলে মানুষের কাছে রেসপন্সিভ হবে, তো এটা ওর মতো করে বুঝে নেবে। আপনি ম্যানুয়ালি সেটা করতে পারবেন। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড কি, আমার একটা মাল্টিপল ফরম্যাটে মানুষের কাছে যাবে কিনা, যেমন কোনো ইমেজ ক্রপ করে যেতে হবে, কোনো ইমেজ ফুল স্ক্রিনে দেখাতে হবে, এটাকে বলে মাল্টিপল ফরম্যাট। মাল্টিপল ফরম্যাটে যাবে কিনা, তো মাল্টিপল ফরম্যাটে নিতে চাইলে অবশ্যই আমি এটাকে সিলেক্ট করবো। এখানে বলা হচ্ছে শিডিউল, এখানে শিডিউলের মধ্যে কোনো কাজ নাই। এবার অ্যাড ক্রিয়েটিভ, আমি আমার এখানে পিকচার বা ভিডিও কি করব, আপলোড করবো। আমি সর্বোচ্চ 10টা পিকচার চাইলে আমরা আপলোড করতে পারি। তাহলে আমি এই ফোনটাকে বিক্রি করতে চাই, ফোনটা একটা ডিসকাউন্ট দিয়েছি, ফোনটাকে আমি সিলেক্ট করলাম। প্রাইমারি টেক্সট বলতে বোঝায় মানুষ যেটা পড়বে। মানুষ তো খালি পিকচার দেখে কিনবে না, ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলে, অফার টফার দিলে পড়বে না। তাহলে মানুষ কি পড়বে? তাহলে আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে, রাইট? স্বল্প কথা অল্প কথা একটা কন্টেন্ট লিখতে হবে। আমরা একটা কন্টেন্ট, ধরেন এটাই হচ্ছে কন্টেন্ট, আমাদের কথার কথা। আমরা একটা অল্প কথাটা কন্টেন্ট লিখে দিলাম, মানুষ যেটা পড়বে, রাইট? এবার আসেন হেডলাইন। আমাকে একটা হেডলাইন দিতে হবে, মানুষ একটা হেডলাইন দেখেই তো কি করবে, ক্লিক করবে। না, আমাদের এই অ্যাডের টাইটেলটাকে আমরা একটা হেডলাইন হিসেবে ধরে নিলাম। ওকে, ডেসক্রিপশনে কিছু লিখতে মন চাইলে লিখতে চাইলে পারেন। ডেস্টিনেশন, কোথায় নিয়ে যাবেন? ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে না? তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, মানে যেখানে আমি নিয়ে যেতে চাই কাস্টমারকে, রাইট? আমি একটা ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিলাম। ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লেতে কতটুকু দেখাবে? ডিসপ্লেতে এতটুকু দেখাতে চাই, ডিসপ্লে লিঙ্ক হচ্ছে এতটুকু। ওকে, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অপটিমাইজেশন, অবশ্যই এটা কি হবে, অটোমেটিকলি অপটিমাইজ হয়ে অডিয়েন্সের কাছে তার ডিভাইস অনুপাতে যেন রেসপন্সিভ হয়, সেই জন্য যেন অটোমেটিকলি যায়। তো এটা এই জন্য এটাকে সিলেক্ট করে দেওয়া হলো, বা অন থাকবে ডিফল্ট। এবার বাটন, নিচে বাটন দেখা যায় না, যে বাটনে ক্লিক করবে। মনে রাখবেন যখন আমরা সেলস ক্যাম্পিং করব, সেলস এর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন নাও, যেমন অর্ডার নাও, অ্যাপ্লাই নাও, বুক নাও, তারপর শপ নাও, এই টাইপের জিনিসগুলো হয়। তাহলে আমরা এখানে শপ নাও, যেহেতু আমি বিক্রি করতে চাই, কেনাতে চাই, সে কিনবে, শপ নাও বাটনটাই সিলেক্ট করব। সেলস ক্যাম্পিং এ সাধারণত শপ নাওটাই বা অর্ডার নাওটাই বেশি হয়। কথাটা কি বুঝছি? দেন হচ্ছে আমাদের ট্র্যাকিং। ট্র্যাকিং বলতে ওই যে পিক্সেলের কথা বলেছিলাম গত ক্লাসেও, আমরা ফেসবুকে লাস্ট ক্লাস যেটা হবে আগামী ক্লাস, ওখানে আমরা জানবো পিক্সেল কি বা পিক্সেল কিভাবে করে সেট করতে হয়। তাহলে ওয়েবসাইট ইভেন্ট কি, পিক্সেল কি, সেটা আমরা আগামী ক্লাসে চলে জানবো। তাহলে আমাদের অ্যাড এর সেট আপ কি শেষ, রাইট? এবার আমরা অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাবো আমাদের অ্যাডের কোনটা কোন ফরম্যাটে যাচ্ছে। অটোমেটিকলি সে কি করছে, অপটিমাইজ করে নিয়েছে। ওকে, এবার আসলে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর ডাইনামিক ক্রিয়েটিভ যেটা ছিল সেটাকে আমরা অফ করে দিই। পরিবর্তন কি আছে সেটা দেখতে পাবো। ওকে, ডাইনামিক ক্রিয়েটিভটা আমরা কি করেছি, অফ করে দিয়েছি। এবার আসেন নেক্সট। ওকে, তাহলে আমাদের এখানে একটা কি করব, আমাদের একটা এখানে নাম রইলো। পার্টনারশিপ অ্যাড, এটাও আমরা বলেছি। পেজ আইডেন্টিটি আমরা জানি। এবার দেখেন ক্রিয়েটিভ অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট এবং হাব মকআপ। আমি এবার যদি চাই, আমি নতুন করে ক্রিয়েট করতে পারবো এবং কি করতে পারবো, আমি একটা পোস্ট ইউজ করতে, এক্সিস্টিং পোস্ট মানে পুরোনো কোনো পোস্ট চাইলে সেটা আমি ইউজ করতে পারবো। ম্যানুয়ালি আমরা আপলোড করব। এবার আসেন, এখানে ফ্লেক্সিবল আছে, চাইলে আপনি ফ্লেক্সিবল ইউজ করতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারেন। আপনি কি একটা সিঙ্গেল ভিডিও অথবা পিকচার দিবেন, তাহলে দিতে পারেন। আপনি কি ক্যারাসেল আকারে পোস্ট করবেন? ক্যারাসেল পোস্ট বলতে কি বোঝায়? ক্যারাসেল পোস্ট বলতে বোঝায় দুইয়ের অধিক ইমেজ যখন স্ক্রলেবল হয়। স্ক্রলেবল বলতে বোঝায় যে আমরা স্ক্রল করতে পারি। ওকে, ক্যারাসেল পোস্ট বলতে বোঝায় এরকম। আপনারা এই ধরনের অ্যাড গুলো দেখেছেন, অনেক দেখেছেন। স্ক্রল করা যায়, দেখবেন ডান দিক থেকে বাম দিকে আমরা কি করি, স্ক্রল করে করে দেখি। তো এগুলোকে বলা হয় কি, ক্যারাসেল পোস্ট। যেমন এই পোস্টটাকে ক্যারাসেল পোস্ট বলা হয়। দেখবেন এই টাইপের অনেক অ্যাড আছে, রাইট? আমরা কি করি, ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করি। একটা লোড নিয়ে আসুন।
ওকে, দেখেন শপ নাও, এটা কি একটা স্ক্রলেবল ইমেজ, স্ক্রল করা যাবে ডান দিক থেকে বাম দিকে, স্ক্রল করা যাবে। কালেকশন পোস্ট কি? কালেকশন পোস্ট হচ্ছে যেইটা পিকচার গুলো একটা স্ক্রিনে মাল্টিপল পিকচার দেখাবে, সেটাকে আমরা কালেকশন পোস্ট করতে পারি। যেমন এগুলো একটা স্ক্রিনের মধ্যে কি মাল্টিপল প্রোডাক্টের অ্যাড দেখা যাচ্ছে, রাইট? কালেকশন পোস্ট বলা হয়। তাহলে সেটা ফ্লেক্সিবল হতে পারে, সিঙ্গেল ইমেজ ভিডিও হতে পারে, ক্যারাসেল হতে পারে, কালেকশন হতে পারে, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি কি করবেন, দিবেন, রাইট? মাল্টি অ্যাডভার্টাইজার তো বুঝছি যে আমাদের একটা মাল্টিপল ফরম্যাটে মানুষের কাছে পৌঁছাবে। এবার আসেন অ্যাড ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ সেট আপ, সাইটের লিঙ্ক আমরা এখানে দিব কিনা, মিডিয়া প্লেসমেন্ট, এখানে লিঙ্ক যখন দিব তখন শো করবে। মিডিয়া প্লেসমেন্ট 21টা প্লেসমেন্ট, আমরা এডিটে গেলাম, এডিট মিডিয়াতে গেলাম, কোন পিকচারটা দিব সেটাকে সিলেক্ট করে নেক্সট। এবার আমাদের এটা কি কোন কোন প্ল্যাটফর্মে কিভাবে দেখাবে, যেমন লাইভ ভিডিওতে লাইভ যেখানে হবে সার্চ রেজাল্টে এইটুকু এইটুকু দেখাবে। স্টোরি বা রিলসে কি এভাবে দেখাবে কেটে কেটে, আমি যাচ্ছি পুরোটি দেখা, এভাবে দেখাবে। রাইট কলাম বা সার্চ রেজাল্টে এইটুকু দেখাবে। ওকে, দেন দেন নেক্সট। ওকে, এবার কি অল অপটিমাইজেশন, রাইট? এখানে কি অনেকগুলো অপটিমাইজেশন সেকশন আছে। ইমেজের অ্যানিমেশন, আমি কি ইমেজের অ্যানিমেশন করতে চাই, এই যেরকম দেখছেন ইমেজের অ্যানিমেশন, ইমেজ অ্যানিমেশন। সো আমি এটাকে অন করে দিলাম, তার মানে আমার ইমেজটা আমি চাই এভাবে করে অ্যানিমেশন হোক। এবার অ্যাড ওভারলে, অ্যাড ওভারলে কি? অ্যাড ওভারলে হচ্ছে এই যে এরকম করে একটা হেডলাইন, একটা ব্যাজের মতো করে আসলো, আপনি কি চান তাহলে এটা অন করে দিবেন। ভিজুয়াল টাচ আপ, আপনার ইমেজটা এক্সপান্ড করবে কিনা, অর্থাৎ এখানে ধরলে ইমেজটা একটু জুম করবে কিনা, এরকম করে জুম করবে কিনা, এক্সপান্ড হয়ে যাবে কিনা, রাইট? এটা বিভিন্ন ফরম্যাট। মিউজিক অ্যাড করবেন কিনা, আপনি এখানে চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। আমরা কোনো মিউজিক অ্যাড করবো না, সো এটাকে আমরা অফ রাখলাম, কোনো মিউজিক আমরা অ্যাড করব না। এবার বলছে টেক্সটের ইমপ্রুভমেন্ট, আমাদের টেক্সটের কোনো ইমপ্রুভমেন্ট থাকবে কিনা, যে টেক্সটগুলো এখানে বসাবো, যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটটা দেখতে কেমন দেখা যাবে, কম্বিনেশন কেমন দেখা যাবে, হেডলাইন কেমন দেখা যাবে, অন থাকবে। এনহ্যান্স সিটিএ, সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন বাটন, আমাদের যে বাটনগুলো থাকবে সেই বাটনটা কেমন হয়, আপনি চাইলে সেই বাটনটা কি করবে কাস্টমাইজেশন করতে পারেন, যে আমার বাটনটা দেখতে, আমার বাটনটা কেমন আসবে। ইউজ এআই টু আইডেন্টিফাই প্রমোশনাল ফ্রেস, আপনি চাইলে সেই ধরনের বাটনটাও এখানে অটোমেটিক জেনারেট করতে চাইলে করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি কি শেষ, এখানে একটা বাদে বাকি সব কি অন করা আছে। এই কাজগুলো কিন্তু কি করছিল, অটোমেটিক হয়ে গেছিল, যে আমরা যখন এনএসএম আমরা ডাইনামিক রিড করেছিলাম তখন সেই কাজগুলো কিন্তু অটোমেটিক হয়েছিল, বাট আমরা এটা ম্যানুয়ালি করে করেছি, রাইট? এখানে আমরা একটা নোট দিচ্ছি, দিস ইমেজ ইজ নট কম্প্যাটেবল উইথ ইমেজ অ্যানিমেশন, প্লিজ সিলেক্ট অ্যানাদার ইমেজ টু সি দিস ফিচার। অর্থাৎ বলে দিছে আমি যে ইমেজের সাইজটা দিছি এই সাইজটা এটার মধ্যে কি অ্যানিমেশনের অ্যাপ্লিকেবল না, তাহলে ইমেজের অ্যানিমেশন হতে হলে ইমেজটা একটু বড় হইতে হবে। ওকে, সেটা বোঝানো হচ্ছে, কিন্তু এখানে যেটাতে যেটাতে প্রবলেম থাকবে সেটা মেসেজ দিয়ে দিবে। ওকে, ডান। তাহলে আমরা আমাদের ইমেজ গুলো কিভাবে বসবে সেটা আমি সেট আপ করে দিয়েছি এখানে। এই ইমেজের প্ল্যাটফর্ম গুলো এখানে দেখাচ্ছে 12, 7, 22, 2। এবার আসেন প্রাইমারি টেক্সট থাকলো, হেডলাইন চলে গেছিল, হেডলাইনটা দিতে হবে আবার। আমাদের হেডলাইন হচ্ছে এটা, আমাদের হেডলাইন হচ্ছে এটা। ওকে, ডেসক্রিপশন চাইলে লিখতে পারি, অপটিমাইজ টেক্সট পার পার্সন, এটা এনেবল থাকবে, অর্থাৎ পার পার্সন অনুযায়ী আমার টেক্সট গুলোকে অপটিমাইজ হবে কিনা, হ্যাঁ হবে। কল টু অ্যাকশন বাটনটা কি হবে, শপ নাও। ওকে, আমাদের বাটনটা কি হবে, শপ নাও বাটন হবে। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। ওকে, তাহলে আমাদের 8টার মধ্যে 7টাই কি করা আছে, অন করা আছে, মিউজিকটা শুধু অফ করা ছিল। ক্লিয়ার? ডেস্টিনেশন কোথায় নিয়ে যাব, ডেস্টিনেশন লিঙ্ক হচ্ছে এটা। ওকে, আমাদের ডেস্টিনেশন লিঙ্ক কোনটা, এটা। ডিসপ্লে লিঙ্ক কোনটা, এটা। ব্রাউজার অ্যাডস, কোনো বাটন নাই,
আপনি কি কল বাটন অ্যাড করতে চান, তাহলে আপনি কল বাটন অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনাকে ফোন কল করতে পারবেন, কল বাটন অ্যাড করলে কল নো বাটন লেখা থাকবে, ওখানে ক্লিক করলে কল করতে পারবেন। মেসেজিং অ্যাপস, আপনি যদি কোনো মেসেজ নিতে চান তাহলে আপনি একটা অ্যাপ মেসেজিং সেট করতে পারেন, তাহলে আপনাকে এখানে মেসেজ দিবে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, আপনার কাছে কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আপনি দিতে, মানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বলতে বোঝায় আপনার ওয়েবসাইটে, মানে সরি আপনার ইনস্টাগ্রামে এবং আপনার ফেসবুক শপে ফার্স্ট টাইম যে ভিজিট করেছে তার কাছে একটা যাবে। সেন্ড পিপল টু এ ফার্স্ট লোডিং মোবাইল অপটিমাইজ এক্সপিরিয়েন্স, আর যারা আপনার স্টোরের মধ্যে ফার্স্ট টাইম ভিজিট করেছে। ফেসবুক ইভেন্ট কি, আপনার ফেসবুকের ইভেন্ট ক্রিয়েট করেছেন, সেই ইভেন্টে যারা গিয়েছে তাদের কাছে একটা যাবে। সেন্ড পিপল টু অ্যান ইভেন্ট অন ইউর ফেসবুক পেজ। আমরা এগুলো চাচ্ছি না কিছুই, আমরা চাচ্ছি একটা বাটন সেট করা হয়েছে অলরেডি, এই বাটনের মধ্যে মানুষগুলো আসুক। সেটা কি বাটন ছিল, শর্ট নাও বাটন। ওকে, ল্যাঙ্গুয়েজ কোনো ভাষা আমাদের অ্যাড করা দরকার নাই। ট্র্যাকিং তো অলরেডি বলে দিয়েছি। আমাদের অ্যাড এর রেজাল্ট এখানে কি, এই যে কন্টেন্ট, ওই যে www.daraj.com.bd, আমাদের টাইটেল, এই স্বপ্ন বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যাবে। আমাদের একটা দেখতে কেমন দেখা যাবে, অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করলেই দেখতে পাবে আমাদের অ্যাড দেখতে কেমন দেখা যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাডের চেহারা। ফেসবুকে ইনস্টাগ্রামে কোনটা কোন জায়গায় দেখা যাবে কিরকম, সেটা একটা ভিজুয়াল গ্রাফিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাইছি। ওকে, সো সবকিছু যখন আমাদের কমপ্লিট, পাবলিশে ক্লিক করব। আমার কার্ড যদি অ্যাড করা থাকে, এখানে পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে অ্যাড পাবলিশ হয়ে যাবে। আর পেমেন্ট মেথড অ্যাড করা না থাকলে আমাকে তখন কি করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। রাইট, পেমেন্ট মেথড অ্যাড করে কি করতে হবে, পাবলিশ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে আমি একটা চালালাম, আমাদের এইখানে হচ্ছে রেজাল্ট দেখতে পাবো, ডেলিভারি কি ড্রাফট মানে সেভ হয়ে আছে। যদি এটা অ্যাক্টিভ থাকতো তার মানে কি এটা পাবলিশ চলমান চলতেছে। এখানে কি অ্যাডের ডেট কবে শেষ এখানে দেখতে পাবো, টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা এখানে দেখতে পাবো। অ্যাডের মূল বিষয় দেখার বিষয় হচ্ছে এইটা, সিপিআর, কস্ট পার রেজাল্ট। আমাদের সর্বনিম্ন যত কম খরচ হবে সেটাই হচ্ছে আমাদের ভালো রেজাল্ট, অর্থাৎ কম খরচ করে সে ভালো রেজাল্ট নিয়ে আসলো। কতজনের কাছে পৌঁছালো, সে কতগুলো ক্লিক নিয়ে আসলো, যেটা আমরা ক্লিকের কথা বলেছি, কত টাকায় কতগুলো ক্লিক। ধরেন কথার কথা, 100টা ক্লিক আনছে, খরচ করছে 10 পয়সা করে। 100টা ক্লিক আনছে, খরচ করছে 25 পয়সা করে। 100টা ক্লিক আনছে, খরচ করছে 8 পয়সা করে। তার মানে কি, এই যে 8 পয়সা খরচ করলো পার রেজাল্ট, মানে কি পার ক্লিকে কত পয়সা, তাহলে 8 পয়সা যেটা আসছে তাহলে সেটা তো আমার রেজাল্ট ভালো হয়েছে না। 25 পয়সা খরচ করছে, তার মানে খরচ বেশি করে রেজাল্ট আনছে। 100টা ক্লিক 25 পয়সা, 100 ক্লিক 10 পয়সা, 100 ক্লিক 8 পয়সা, তাহলে 8 পয়সাটা আমার জন্য বেনিফিটেড। সো এখানে সবসময় দেখবেন অ্যাডের ক্ষেত্রে রিচ, সরি রেজাল্ট, আর হচ্ছে কস্ট পার রেজাল্ট, কত পয়সা করে খরচ করলো। যখনই একই ক্যাম্পেইনের মাল্টিপল ক্যাম্পেইন যখন চালাবেন তখন দেখবেন এই দুটো জিনিস মূলত। এবং এটাও দেখতে হবে যে কতজনের কাছে পৌঁছায় এই রেজাল্টটা। এখন যদি দেখেন এখানে যে 100 মানুষের কাছে পৌঁছালো, 100টা ক্লিক আনছে, ফাইন। 1000 মানুষের কাছে পৌঁছায় 100টা ক্লিক আনছে, তাহলে 100টার সাথে 100টা ক্লিক এটা ইম্পর্টেন্ট, নাকি 1000 মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে পৌঁছে যায়? এই বেশি মানুষের কাছে পৌঁছানো মানে কি জানেন, খরচও বেশি হয়। ওই যে বললাম 25 পয়সা খরচ করে 100 ক্লিক, তার মানে কি 25 পয়সা খরচ করছে কখন, 1000 মানুষের কাছে পৌঁছে দিয়ে গিয়ে 25 পয়সা খরচ করছে সে। এরকম, রাইট? সো আমরা এখানে রেজাল্ট দেখতে পাবো, বাজেট কোন স্ট্র্যাটেজি আমাদের একটা চলতেছে, এই রেজাল্ট গুলো আমরা এখানে দেখতে পাবো। একটা অ্যাড পাবলিশ করার পরে 72 ঘন্টার মধ্যে একটা অ্যাক্টিভ হয়ে যায়। 72 ঘন্টা কেন লাগে, একটা রিভিউ থাকে। একটা টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন হলে কি করে, তখন আপনাকে জানাবে যে একটা পাবলিশ করা যাবে না, এটা সেভ হয়ে থাকবে বা অন্য কোনো কিছু। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাডস। এটারও ঠিক সেম গত ক্লাসের যে হোমওয়ার্কটা যেভাবে থাকবে, ক্যাম্পেইন অ্যাডস এর অ্যাডস 3টা জায়গায় সেট আপ করা হবে, স্ক্রিনশট। একই হোমওয়ার্ক থাকবে হচ্ছে আজকের ক্লাসে। ওকে, যাদের অ্যাড নিয়ে বুঝতে কষ্ট হচ্ছে আমি আবারও বলবো, গত ক্লাসে বলেছি, অ্যাডের ক্লাসের ভিডিওটা 5 থেকে 10 মিনিট দেখবেন সর্বোচ্চ, এর বেশি না। 5 মিনিট 10 মিনিট দেখেন, বোঝেন, আরেকবার একটু দেখেন, আবার বোঝেন, আবার দেখেন, আবার বোঝেন। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত সামনে আগানোর দরকার নেই। কথাটা কি বুঝছি? সো এটা দেখে কন্টিনিউ করে দেখবেন আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ, মানে একটা বুঝতে পারবেন। আমাদের আগামী ক্লাস আরেকটা অ্যাড হবে, 3টা অ্যাড হলে আমরা মনে হয় না যে অ্যাড নিয়ে কোনো সমস্যা থাকবে। ওকে।
কারোর কোশ্চেন আছে কোনো বিষয়ে? নেই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে তাহলে ফেসবুকের শেষ একটা দেখবো। আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।